রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটি যেমন স্বাভাবিক, তেমনি এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের সাথে একজন বড় দূরত্বর সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো, সেটি অনেকেই বলার চেষ্টা করছেন। সেই জায়গাটি থেকে যদি আসলে বারবার অন্তর্বর্তী সরকারের যে কমিটমেন্ট ছিল তারা একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেখানে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা সেটি কতখানি বুদ্ধিমানের কাজ হবে, কিংবা তাদের রাজনৈতিক দল আসার পরে এখন যারা রাজনীতির মাঠে বড় রাজনৈতিক দল হিসেবে আছেন এক্সিস্টিং, তাদের সাথে তারা ফাইট করতে পারবেন কি? দুটো প্রশ্ন। প্রথম কথা হলো কতটুকু বৈষম্য বিরোধীভাবে বাংলাদেশ তৈরি করতে পারবেন। মাসুদ ভাই যে কথাটা বললেন, ধরুন একটা দল তৈরি হচ্ছে, এটা শিওর এখন তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিয়েছে জানুয়ারিতেই সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে এরা দলে পরিণত হবেন না, সেখান থেকে বেরিয়ে তারা দল তৈরি করবেন, এটা এখন প্রকাশ্য তথ্য। এখন এই দলের সাথে সরকার জড়িত, যেমন ছাত্রদের একটা তথ্য দেই, যারা বসলেন ডক্টর ইউনূসের সাথে এরপর বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে ডেকেছে। তার মানে ভাবটা এরকম যে ডক্টর ইউনূস তাদেরকে অথরিটি দিয়েছে, তোমরা এবার গিয়ে বসো। সেই বৈঠকে যখন ডাকা হলো তখন ছাত্রদল ছাত্র শিবির গেছে, ছাত্রদল সব বাম এবং অন্য ডান, কোনো সংগঠন অনেকগুলো আর যায় না শেষ পর্যন্ত, এই অভিযোগে যে আমরা তো ওখানে ইনভাইটেড হই নাই। খুব স্বাভাবিকভাবে সেখানে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। ক্ষমতার মধ্যে না থেকেও আপনি কিংস পার্টি হতে পারেন। একটা উদাহরণ দিই, ১/১১ সরকারের সময় ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল তৈরি হয়েছিল, ওনার কেউ কি সরকারে ছিল না, কিন্তু এটা যখন তৈরি ছিল লোকজন কিংস পার্টি হিসেবে রাইটলি বুঝে নিয়েছে, লোকজন ভুল ছিল না। আর আপনার এখন কিছু প্রতিনিধি সরকারে আছেন এবং সরকারের কিছু আচরণ মনে হচ্ছে যে তাদেরকে ফেভার করা, তো তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো না। এটা এই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্পেসিফিক ম্যান্ডেট আছে। কোনো দল তৈরি করা, কোনো দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেওয়া, আরেক দলকে ডিমিন করা, আরেকজনকে আন্ডারমাইন করা, কোনো কিছুই আসলে তা না। শুধু তাই না, ক্ষমতাসীন দলের মধ্যে মানে সরকারের থেকে একজন ছাত্র উপদেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিকে, নাম বলেননি কিন্তু বিএনপিকে প্রচণ্ড আক্রমণ করেছেন। বিএনপিকে ছাত্র সমন্বয়করা ক্রমাগত আক্রমণ করেছেন। তো ফলে তো প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছেন। ঠিক আছে, ছাত্ররা যদি দল তৈরি করে তারা তাদের পারস্পরিক পলিটিক্যাল ফাইট করতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে যখন আপনি সেটা করেন তার মানে কিন্তু আপনি একটা মেসেজ দিয়ে দেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়ে গেছেন উনি, মিস্টার মাহফুজ আলম, ফেসবুকে এমন সব স্ট্যাটাস দেন, আপনি একদম স্পেসিফিকলি একটা পক্ষকে টার্গেট করে সমালোচনা করছেন, আপনি একটা পক্ষের পক্ষে আছেন সেটা দেখাচ্ছেন। সো এই আচরণগুলো কোনোভাবেই সঠিক না। এবং এখন যখন এটাকে বিরোধী দলের জায়গা থেকে কেউ দেখছে, মানে বিরোধী দল কথাটা এভাবে ঠিক না, এখন মাঠে আছেন যারা, আমি বিএনপির কথা যদি এভাবে বলি, তারা যখন দেখছেন যে এরকম নানান রকম কাজ হচ্ছে এবং সংস্কারের কথা বলে লম্বা হচ্ছে, তারা এর মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করতে পারেন। এবং ১/১১ সময় কিন্তু তাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতে পারে, এটা ইললজিক্যাল না, তাই হচ্ছে। উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে মাসুদ কামাল আপনি যে কথাটি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এমন কিছু উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে যারা হয়তো তাদের দায়িত্ব এখনো ঠিক কতখানি ঠিক মতন পালন করছেন সেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখনো দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিন পার হয়েছে, এই সময়টা কি আসলে তাদের জবাবদিহিতার জন্য যথেষ্ট ছিল না? না না না, জবাবদিহিতার জন্য সময়টা ইম্পর্টেন্ট না। তো জবাবদিহিতাটা ডিপেন্ড করে তার কাজের উপর, জবাবদিহিতাটা তার কাজের উপর ডিপেন্ড করে, সময়ের কোনো ফ্যাক্টর না এখানে। কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা? আপনি চাবেন, অসুবিধাটা কি? আপনার তো চাইতে জবাবদিহিতা আমি প্রশ্ন করতেই পারি, আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ, আমি বলতে পারবো না? আমি তো বলতে পারি, মানুষ তো বলতেছে। বিষয়টা হলো কি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, মনে রাখবেন সরকারের নামটা কি, অন্তর্বর্তীকালীন, মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি। বেসিক কথা, তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা হলো কি, দুটো দায়িত্ব তাদের। একটা হলো একটা সংস্কার করা, কিছু বিষয়ে সংস্কার করা, আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, ভালো একটা নির্বাচন দেওয়া। এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে এবং যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো। এই তো এখন এই তিনটা পয়েন্টেই মানুষ প্রশ্ন করতে পারবে, মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন, বলতে পারবে। মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন। যেমন একটা উদাহরণ বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, যে কমিশনের আমাদের জাহিদ সাহেব মেম্বার একজন, তাই না? তো ওনার কাছে আমি প্রশ্ন করি যে আপনাদের কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই সরকার আগের গভর্নমেন্টের নিয়মে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেললো, ওনারা কি হ্যাপি হয়েছেন? হ্যাপি হওয়ার কোনো কারণ আছে? তুমি তো বলবেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করতে দিলেন, আমার কাজ শেষ হয় নাই, আগে আপনি জিনিস বানিয়ে ফেলালেন। আপনি একজন আর্কিটেক্ট নিয়োগ করলেন, আপনার বাড়ি বানাবেন, আর্কিটেক্ট আপনার বাসায় এসে দেখে অলরেডি আপনি 3 তলা পর্যন্ত উঠে পড়েছেন বিল্ডিং,
বলেন যে ভাই এর উপরে আপনি 7 তলা পর্যন্ত বানান, সে বানাবে? সে বানাবে না। তো আপনি তো আর্কিটেক্ট, তাকে দায়িত্ব দিয়েছেন তুমি প্ল্যান করো, আমার ইলেকশন সিস্টেমটা আমার কি হবে বলে নিয়ে তারা কাজ শুরু করছে। আমি এদিকে ইলেকশন কমিশন গঠন করে ফেলেছি। আমি তো নিশ্চিত যে ওনাদের কমিশন যে রিপোর্ট দিবে সেখানে তো ইলেকশন কমিশন গঠন নিয়ে একটা প্রস্তাব থাকবে যে কিভাবে একটা ইলেকশন কমিশন গঠন করা হবে, থাকবে তো। আমি একদম 100% নিশ্চিত ওনাদের প্রস্তাবের সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তার সঙ্গে কোনো মিল থাকবে।